শাড়ি পরানো শিখলেন কি করে? সবকটা নারী সদস্য পিচ্ছিকালে তাদের বায়না নিয়ে উপস্থিত হতো ভাইজানের নিকট। আদুরে বায়না ছিল শিফার। আম্মুর কাছ থেকে তাই শিখে নিয়েছে। কাজের সময় আম্মুকে অনেক চালাতো শাড়ি পরিয়ে দিতে। খুন্তির বাড়িও খেত। রক্ষা করে আমি রাজকর্যে হাতে নিলাম। সেভাবেই শেখা। দিয়া হাসে আর ভাবে মানুষটা কেমন আচরণ করলো 2 বছর আগে। কেউ কি বিশ্বাস করবে এই সেই সাহাদ? দিয়া সে বিশ্বাস করে, কারণ সে জানে মানুষ ভুল করে। ভুল না করলে সঠিকের কোনো মূল্যই থাকতো না দুনিয়াতে। যেমন আধার না থাকলে মানুষ বুঝতো কি করে আলোর প্রয়োজনীয়তা। কপালে পুনরায় উষ্ণ পরশ পেয়ে দিয়া প্রশ্ন ছুড়ল। সন্দেহ করেছিলেন বুঝি মামা বলাতে? হুম, জেলাস। ভাবছি কোন মামা আছে এই বাড়িতে। ঘরে মিষ্টি রেখে গেলে মালিকের এমনিতে চিন্তায় ঘুম হয় না। যদি বিপদ ধরে। আপনি বুঝি আমার মালিক? তোমার মালিক আমার মালিক, সবার মালিকই তো মহান আল্লাহ। বলতে পারো তোমার মনের একচ্ছত্র মালিক। এখন যাও প্লিজ, খাবার আনো। অনেকটা পথ নিচে ড্রাইভ করে এসছে। এরপর বৃষ্টি থেমে গেলে কিন্তু আমি নিরপরাধী। চুরি? শাড়ি পরিয়ে সাত 2 হাত সাজিয়ে দিল ঝুড়িতে। হাত দুটো তুলে মুখের কাছে নিয়ে আদরে ভরিয়ে দিল। দিয়া হেসে বের হতে যাচ্ছে কামরা ছেড়ে, তখনই বলল, আমার ছানাটাকে নিয়ে এসো। আচ্ছা। দিয়া বের হতেই নিজেদের ভেজা কাপড় ধুয়ে বারান্দায় মেলে দিয়ে রুমে এসে দেখলো খাবার নিয়ে এসেছে দিয়া। মেয়েকে কোলে নিয়েই ঝটপট করে খেয়ে নিল। মেয়ে বাবাকে পেয়ে একবার কোলে উঠছে, আরেকবার নাচছে। একবার কোলে উঠছে তো অন্যবার মাথায়। দিয়া জোর করে কেড়ে নিয়ে মেয়েকে ধমকে বলে, এমন করছো কেন? বাবাকে খেতে দাও। দিয়ার ধমক খেয়ে শাহাদের নাকে মুখে খাবার উঠে গেল। পানি পান করে জোরেই বলে, তোমার কি সমস্যা? আমি এতে অভ্যস্ত। খাওয়া ইতিমধ্যে শেষ। এদিকে রাজকন্যা গাল ফুলিয়ে কান্না শুরু করেছে। ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো। এরপর যে নিজের কি ভাষা উচ্চারণ করলো তা বোঝার সাধ্য নেই। এতটুকু পরিষ্কার, মাকে নিয়ে নালিশ করছে বাবার কাছে। মেয়েকে বুকে জড়িয়ে চোখে মুখে হাতে আদর দিয়ে ভরিয়ে দিতে মেয়ে খুশি। দেয়ার দিকে চোখ পাকিয়ে তাকালো সাহাদ। রাখি সে প্লেট গুছিয়ে নিয়ে গেল। মেয়ের কান্না থামিয়ে বলল, চলো বের হব। রাখি এবং কল্পনা হাজির হলো। রাখি সাহাদের ইশারা বুঝে বলে, দুলাভাই, আমরা তো দিয়া আপাদের খামার বাড়িটা দেখি নাই, আমাদের নিবেন? দিয়া চেয়েছিল সময়টা একান্তে কাটাতে। আজ হবে না বুঝতে পেরে এদের মুচকি এসে বলল, সবাই চলো। দীর্ঘশ্বাস ফেললো সাহাদ, কারণ নিষেধ করলে ভাবতো সব সাহাদের প্ল্যান। এই বাড়িতে সামলানো যাচ্ছে না, ওই বাড়ি একা গেলে তো পাগলামো বেড়ে যাবে। এদিকে মেয়ে থাকবে সাহাদের কোলে, দিয়ার পাগলামো সামলাতে বেগ পেতে হবে। মেয়েকে এই বাড়িতে রেখে যাওয়ার পক্ষে সে নেই। মেয়ে মানুষের একমাত্র নিরাপত্তা প্রদান করতে পারেন আল্লাহ তাআলার পর তার বাবা মা। তাই রাখি এবং কল্পনাকে সুকৌশলে বলে রেখেছিল যেন তারাও যেতে চায়। পরিকল্পনা সফল হতে প্রশান্ত হলো মন। গন্তব্য এখন খামার বাড়ি। রাস্তায় কাদামাটি ফুলে ফেপে উঠেছে। গাড়ি একটু যায় তো আরেকটু চাকা ডেবে যাচ্ছে। ড্রাইভার গাড়ি উঠাতেই পারছে না। এখন উপায় একটাই, গাড়ি রেখে যেতে হবে, নয়তোবা ফিরে যেতে হবে। দুটো গাড়ির একই অবস্থা। বৃষ্টি থেমেই গেল। দিয়া নীরবতা সায় দিচ্ছে, ঝড় অন্যদিকে উঠতে পারে। বৃষ্টি থেমে যাওয়াতে কারো কোনো হাত নেই। গাড়ির দরজা খুলে মেয়েকে নিয়ে বেরিয়ে এলো এমপি। দিয়াকেও বের হতে বলল। দেখা দেখি কল্পনারাও গাড়ি থেকে বের হয়ে সাহাদের পিছু নিল। কল্পনার স্বামী সালিফ বলল, দুলাভাই, আমরা আর গাড়ি নিয়ে আগাতে পারবো না। সাহাদ প্রশ্ন করলো, তাহলে উপায়? ভ্যান, রিক্সা অথবা 2 মানব চাকা। কত দূর এখান থেকে? প্রায় 3 কিলো। এই বৃষ্টির রাস্তায় ভ্যানও তো অসম্ভব। দিয়ে ব্যাগ থেকে ফোন বের করে কার যেন নাম্বার ডায়াল করলো। এর মাঝে ফোনও চলে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওই পাশ থেকে প্রতিউত্তর, আলহামদুলিল্লাহ। কি মনে করে? ভাই, আমাকে একটা ভ্যান ম্যানেজ করে দিতে পারবি? মনোহরপুর এসেছি, রাস্তায় কাদা। কোথায় আটকে গেছিস? মুন্সির হাটের ধান ক্ষেতের রাস্তায়। থাক, ম্যানেজ করেছি। দিয়ে ফোন রাখতেই দেখতে পেল ড্যাব ড্যাব করে সবকটা চোখ তার দিকেই চেয়ে আছে। গম গম গলায় প্রশ্ন ছুড়ল, কে? আসি? দাঁত কিরমির করে বলল, ওই ডাক্তার ছেলেটা না? আবার কেন? আমাকে অকর্মক মনে হয়েছে, অন্য মানুষের সাহায্য লাগবে? এভাবে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। প্রয়োজন হলে হেঁটে যাবে, আমি কোনো আশিকের হেল্প নেব না। সামনে হাঁটো। দিয়া থমকে আছে। এর মাঝে সাহাদ কয় পায়ে এগিয়ে দিয়েছে।
পুনরায় পিছিয়ে দিয়ার হাত ধরে টেনে নিয়ে আগানো শুরু করলো। শেহজাকে নিয়ে পেছন ফিরে সালিফকে বলল, কারো অপেক্ষায় না থেকে হাঁটা ধরুন, এভাবে দাঁড়িয়ে থাকলে রাত হয়ে যাবে। কল্পনা, রাখি এবং সালিফ মুখ লুকিয়ে হাসছে। দিয়া থমথমে মুখে ধূপধাপ পা ফেলছে, মনে হচ্ছে কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। শাড়ি সামলে কাদায় হাঁটা ভীষণ কষ্টকর, তবুও মুখটাকে ফুলো লুচির মতো করে রেখেছে। তাল গাছের নিচে এসে সাহাত থামে, দিয়ার কোলে মেয়েকে দিল। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো রিক্সা বা ভ্যান আছে নাকি, না, কিছুই পেল না। অবশেষে শেহজাদ শুদ্ধ তার মাকে বাজা কোলে তুলে নিল। মেয়ের মায়ের চোয়াল ঝুলে গেল, সামনেই চোখ নিবদ্ধ রেখে বলল, পড়বে না, আমার দায়িত্বে আছো। মেয়েকে শক্ত করে ধরো। মেয়েটা এভাবে চিত হয়ে থাকলে বমি করে সব ভাসাবে। বাড়ি থেকে খাইয়ে এনেছি। তৎক্ষণাৎ সামনে একটা গ্রামীণ রিক্সা এলো, মা এবং মেয়েকে নামিয়ে দিল। শহরের রিক্সা থেকে নকশায় ভিন্ন আদল। সাহাদ ডাক দিল, যাবেন? রিক্সা থেমে আগাগোড়া ভালোভাবে দেখে মাথা কাত করে প্রশ্ন করলো। কই যাইবেন? দিয়ার দিকে তাকাতেই দিয়া উত্তর দিল। খাম্মার বাড়ি। রিক্সা চালক উত্তর দিল, ওইখানে তো অহন কেউ থাকে না। মুরাদ সাহেব আর তেনার বউ ময়রা যাইবার পর মাইয়াডা দাদার বাড়ি আছে। মাঝে মাঝে ওনার বাই মানুষ পাঠাইয়া পরিষ্কার করায়। সাদ বিরক্ত নিয়ে বলে, আপনি যাবেন? হ, জামু। মামা চলেন। দিয়া রিক্সায় উঠে বসে, এরপর সাহাদ মেয়েকে কোলে নিয়ে বসে। প্রথম চাকা ফেলতেই রিক্সা নড়ে উঠল। মেয়েকে শক্ত করে ধরে বসতেই দেখে মেয়ের মা তার হাত আঁকড়ে ধরেছে। সহধর্মিনীর কাঁধের উপর হাত ঘুরিয়ে নিজের কাছে এনে মিশিয়ে নেয়। আওয়াজ ছাড়ল, মামা একটু আস্তে চালাবেন, দুটো বাচ্চা সামলানো কষ্ট। রিক্সা চালক মুচকি এসে ঘাড় কাত করলেন। যেতে যেতে অনেক কথাই বললেন। আকাশে মেঘের পুনরায় ঘন ঘটা শুরু। সাহাদ মনে মনে প্রার্থনা করল, বৃষ্টিটা যেন ও বাড়ি গেলেই হয়, এখন হলেই মেয়েটা ভিজে যাবে। বাড়ির কাছাকাছি আসতেই ঝমঝমিয়ে শুরু হয়ে গেল বাড়ি ধারা। দিয়া শাড়ির আঁচল তুলল মেয়ের মাথায়। ভাড়া মিটিয়ে সাহাদ এবং দিয়া ছুটল বাড়ির দিকে। চারিদিকে গাছ, মাঝে একটা সরু সিমেন্টের রাস্তা, উপরে ছাউনি দেয়া। বাড়ির মেন গেট খোলা দেখে বুঝলো কল্পনারা আগেই পৌঁছে গেছে। সামনে ঢুকতে এই সৌন্দর্য দেখার জন্য সাদ মোটেও প্রস্তুত ছিল না। মঈন সাহেব বাগানের মালিক আগেই পাঠিয়েছে সব গুছিয়ে রাখতে। আশেপাশে এত ফলের গাছ, বিভিন্ন রকমের ফুল পড়ে আছে ঘাসে। সত্যি একটা টিনের রাজপ্রাসাদ বানিয়েছেন শ্বশুর মশাই। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মেয়েকে কোলে নিয়ে দিয়াকে প্রশ্ন করলো, ভিজবে? সবাইকে বাড়ি ঘুরে দেখতে বলে দিয়া সাহাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে নিজের কামরার দিকে। রুমে এসে দরজা আটকে শেহজার জামা বদলে দিল। বাচ্চাটা স্থির হয়ে বসেছে না, ছটফট করছে এদিক সেদিক যেতে। রুমের ডান পাশে কর্নারে গিয়ে দুয়ার কাটা উঠিয়ে আরেকটা দরজা খুলে দিল। এতেই যেন উন্মুক্ত হলো এ বাড়ির প্রকৃত রহস্য। ছোট্ট একটা পদ্ম পুকুর। ঘরের ভেতর থেকে দেখা যাচ্ছে পুকুরের বিচরণ করছে রাজবংশী ও তার দল। পদ্মতে ভরা পুকুর, ঝনঝন করছে বৃষ্টির ফোঁটা টিনের চালে, ভেজা মাটির সুধাগন্ধ। বেলগাছের পাতা বেয়ে টুপটুপ করে পানি পড়ছে বসার জায়গাতে। সাহাদের কোলে মেয়েকে দিয়ে দুহাত মেলে নেমে পড়ল বাড়ির উঠোনে। মুরাদ মজুমদার মেয়েকে ঠিক কতটা ভালোবাসতেন আজ সাহাদ অনুমান করতে পারছে। একটা ছোট্ট রাজ্য বানিয়ে দিলেন মেয়ের জন্য। ধারণা ছিল শেহজাদ তার কাছে তার সবটা জুড়ে। আজ বুঝতে পারলেন দিয়া মুরাদদের কতটা জুড়ে ছিল। এতটা বছর বাবা বিনা এই মেয়ে কিভাবে টিকেছিল। শেহজাদ হাত দিয়ে দেখাচ্ছে মায়ের কাছে যাবে। সাহাদ জোর করে আটকে রেখেছে মেয়েকে। দিয়ে বৃষ্টিতে ভিজেই চলেছে। এই মেয়ে নির্ঘাত শয্যাশায়ী হবে। যেভাবে টানা ভিজেই যাচ্ছে, দিয়া চিৎকার দিয়ে বলল, শেহজার বাবা, আপনি যেখানটাতে দাঁড়িয়ে আছেন সেখানে বাবাজান দাঁড়িয়ে থাকতেন। আমি এখানে ভিজতাম। আম্মিজান পুকুরে নেমে আমার জন্য শামুক তুলে আনতো। এরপর আমরা মা মেয়ে ভিজতাম। এই যে বেল গাছটাতে 12 মাস বেল ধরতো, টেবিলে সাজানো থাকতো বেলের শরবত। বাবাজান বৃষ্টিতে ভিজতেন না। একদিন বাবাজান বলে বসলেন, একদিন আমি আর আমার মেয়ের জামাই বসে বেলের শরবত খাবো। সেদিন আর আমি একা থাকবো না। তোমরা মা মেয়ে আমাকে ফেলে ভিজছো তো, সেদিন আমি দেখে নেব। অথচ আজ দেখুন বেল নেই, আমার বাবাজান নেই। আপনি আছেন সেই জায়গায় দাঁড়িয়ে, আমি আছি আমার জায়গায়। আমার আম্মিজান নেই। কি দোষ ছিল আমার বাবাজানের, আম্মিজানের?
নিশ্চুপ সাহাদ। অনেকদিন পর চোখ দুটো ভারী হয়ে আসছে। শেহজাকে বুকের সাথে চেপে ধরেছে। শেহজাকে দিয়ার সাথে কল্পনা করতেই অন্তরাত্মা কেঁপে উঠল। একাই দুনিয়াতে মুরাদ আমিরা ছাড়া তার ফারহা ঠিক কতটা অসহায় ছিল। নিজেকে সামলাতে না পেরে ছেড়ে দিল চোখের জল। সামনে তাকিয়ে দেখে দিয়া কাদার মধ্যে বসে পড়েছে। শেহজাদ কাঁদছে ওদিকে যাবার জন্য। মেয়েকে সামলে পুনরায় সামনে তাকালো। তাকিয়ে দেখে দিয়া নেই। হন্তদন্ত হয়ে এদিক ওদিক চোখ বুলালো। ছুটে গিয়ে দিয়ার রুমের দরজা খুলে কল্পনাকে ডেকে শেহজাদকে দিল। রুমে এসেই বৃষ্টিতে নিজেই নেমে গেল। আশপাশে গাছপালায় ভর্তি। হঠাৎ চোখ গেল পুকুরে। ভেতরটা কেঁপে উঠল। দিয়ার আঁচল ভাসছে। ঝাঁপিয়ে পড়ল পুকুরে। যা ভেবেছিল এই মেয়েকে সামলানো যাবে না, তাই হলো। পানিতে ডুব দিয়ে হাতরে কোমর জড়িয়ে জোর করে উঠালো। উঠবে না বলে ধাপাধাপি করছে পানিতে। ধুমকে বলল, পাগল হলে মেয়ে, কি করছিলে? দিয়ার মুখে হাসি, চোখ ঝাপটা, দৃষ্টি স্থির সাহাদের মাঝে। রাজহংসীগুলো ঘিরে ধরেছে তাদের। দিয়া হেসে বলে, কমান্ডার সাহেব, আমার মনে হচ্ছে এখানে আম্মি জানের ছোঁয়া পাচ্ছি। উঠোনে টিনের চালে বাবা জানের গন্ধ। যখন ডুব দিলাম মনে হলো আম্মি জান আমাকে কোলে তুলে আদর করছে। কেন দিলেন না আর একটু ডুবে থাকতে? বারবার চোখের পলক ফেলা মেয়েটার এক গালে হাত রেখে আদুরি ভঙ্গিতে বলে, চলো ফারা, আম্মি যান বাবা যান আমাদের জন্য অনেক দোয়া করেছেন। ওনারা থাকলে কি তোমাকে এইভাবে বেপরোভাবে থাকতে দিতেন? এই যে পুকুরে ঝাঁপ দিচ্ছ, বৃষ্টিতে ভিজিয়ে যাচ্ছ, তুমি অসুস্থ হলে যে সে যে অসুস্থ হবে। দিয়া হাসে আর বলে, আপনি একদম বাবা জানের মতো। বাবা জানও আম্মি জানকে বলতো, আমিরা জানে মান আপনি কি এভাবেই ভিজবেন আর পুকুরে সাঁতরে যাবেন? আপনাকে দেখে তো মেয়েটা দুষ্টু হচ্ছে, অসুস্থ হয়ে পড়বে যে আমাদের মাটা। পদ্মপুকুরের মাঝে কপত কপতিদের এত সুন্দর দৃশ্য হয়তো কখনো কেউ দেখবে না, দেখার সুযোগও হবে না। কল্পনা এবং রাখি শেহজাকে নিয়ে কামরায় আসতে চক্ষুবদ্ধ হলো এই মনোরম সুদৃশ্য দেখে। কল্পনা ফোন বের করে দুটো ছবি তুলে নিল। ছবি তুলেই বের হয়ে গেল কপত কপতির ব্যক্তিগত কামরা থেকে। দিয়াকে কোলে নিয়ে পুকুরে থেকে উঠে আসলো। কপালে অধর ছুঁয়ে দিল প্রেয়সীর। দিয়া বুকের সাথে কতগুলো পদ্ম জড়িয়ে ধরে রেখেছে। শাহাদের বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পৃথিবীর সবটুকু ভালোবাসা ঢেলে দিলেও এই মেয়ের শূন্যতা অপূরণীয়। নিজেকে আজ বড্ড অপরাধী লাগছে। এতদিন অপরাধ বোধ ছিল 2 বছর এই মেয়েকে সাজা দেয়ার। আজকের অপরাধ বোধ হলো এই মেয়েকে সারা জীবন ভালো রাখতে না পারার, সেই ক্ষমতা না থাকার। দোজাহানের সমস্ত সুখ এনে তার সহধর্মিনীর পায়ের কাছে বিছিয়ে দিলে যে তার সিকি ভাগ্য পূর্ণ হবে না, সে কথা আজ যথেষ্ট জানা হয়েছে। কারণ তার দুনিয়া জাহান তো ছেড়ে চলে গিয়েছে 8 বছর আগে। এই 8 বছরে মেয়েটা শতবার ভেঙেছে, সহস্রবার নিজেকে গড়েছে। সেরা স্ত্রী হয়েছে, সেরা মা হচ্ছে। শাহাদ ইমরোজ তুচ্ছ প্রাণী, অধম স্বামী। তার কোনো যোগ্যতাই নেই এই নারীর অর্ধাঙ্গ হবার। এই নারীকে অর্ধাঙ্গী হিসেবে পেয়েছে বলে কত সহস্র সময় শুকরানা আদায় করলে তার আত্মা শান্তি পাবে। আদৌ কি সময়ের হিসেব হবে? সুলতানা কবির ডাইনিং রুমটাকে এলাহি আয়োজনে ভরিয়েছে। সাফালিকে শক্তপোক্তভাবে বারণ করেছেন যেন ঘর থেকে বের না হয়। কলিং বেল বেজে উঠল। রায়হান সাহেব উঠে দাঁড়ায়। দরজায় সবাইকে দেখে এগিয়ে গিয়ে আগেই জড়িয়ে ধরেন নোমানকে। নোমান বিব্রত বোধ করে। সাবেক শ্বশুর এভাবে তাকে আগলে নেবে ভাবেননি। এরপর শাহিন এবং পাবেলকে জড়িয়ে ধরেন। দুপুর 2টোই এয়ারপোর্টে নেমেছে, সাথে পাবেলও আছে। সুলতানা কবির উকি দিয়ে মুখে হাসি রেখে 3 ছেলেকে জড়িয়ে ধরেন। 3 জনের মাথায় হাত বুলিয়ে বলল, আমার 3 মানিক, আয় ভিতরে আয়। ছেলেদের ছেড়ে নওরিনকে জড়িয়ে ধরে। কপালে আদর দিয়ে বলে, বৌমা, তোমাকে অনেক মিস করেছি। আমার সংসারের চাঁদ সূর্য দুটোই আমার থেকে দূরে ছিল এতদিন। এখন আসার সময় হয়ে এলো বলে চাঁদটা যে প্রথম হয়ে গেল এবার বাবুর আব্বু। সোফায় বসে হাসতে হাসতে রায়হান সাহেব বলেন, এবার তাহলে সূর্যকে আসতে বলো। বাকি যা পরীক্ষা এই বাড়ি থেকেই দিবে। বাড়িটা যে শূন্য সবাইকে ছাড়া। আমার সেজ দ্বিভায়টাও নাই। পরিপূর্ণ বাড়ি দেখে শেষ নিঃশ্বাস নিতে চাই। শাহিন, পাবেল এবং নোমান কপট চোখে তাকাতেই বলল, মজা করেছি। এমন করে তাকালে কেন? সবাই ফ্রেশ হয়ে নে। তোদের মা অনেক মজার খাবার রেঁধেছে, একটু চেখে দেখবে ভাবলাম, ছুতেই তো দিল না। উল্টো গলা ছাড়ে আগে আমার ছেলেরা আর ছেলের বউ আসুক, এরপর একসাথে। এখন তোরা এই বুড়ো বাপের উপর কৃপা করে তাড়াতাড়ি আয়।
হেসে তিনজনই ফ্রেশ হতে চলে গেল। শিফা, আফিরা, তাহি টেবিল গোছায়। লিমন এখন সুলতানা মঞ্জিলেই আছে। সবাইকে বুঝিয়ে ম্যানেজ করে নেয় সাহাদ। রত্ন ছেলেকে বাইরে রাখতে চাচ্ছে না, এখানে নিরাপদ। দেখাশোনা কি করবে? তাহি দুবেলা ডাক্তার নিয়ে এসে দেখে যায়। এ অনেক বাপ মরা ছেলেটার জন্য। মাথার উপর ভাসুর এবং সাহাদ থাকাতে রত্না নিশ্চিন্তে থাকে। সুস্থ হয়ে উঠলে আর কখনো বাইক চালাতে দেবে না। সব দোষ এই বাইকের। সাহাদের সাথে বসে লিমনের বাইক চালানো বন্ধ করতে হবে। খাবার টেবিলে সব খাবার লোভনীয়। ঘরণীরা দাঁড়িয়ে নিজেদের মানুষগুলোকে খাওয়াচ্ছে। হাতের রান্নার প্রশংসা কে না শুনতে চায়। ছেলেরা সরাসরি জানালো নিজেরা নিয়ে খাবে। সুলতানা কবিরকে বসতে বলে, বসলেন না তিনি। শাহিন প্রিয় চিংড়ির মালাইকারিটা মুখে দিয়ে বলে, আহ কি স্বাদ! মালয়েশিয়াতে কাছাকাছি খাবার পাওয়া গেলেও চিংড়ির মালাইকারিটা পাওয়া যায় না। এই কয়টা দিন অনেক মিস করেছি। পাবেল নীরব ভূমিকা পালন করছে, নিজের মতো খাচ্ছে। শিফা এসে একটা রোস্ট তুলে দিল আর চুপচাপ খেয়ে নিচ্ছে। কোনো কথাই বাড়ানো যাবে না, কথায় কথা বাড়বে। নোমান খাসির কলিজা ভুনা নিয়ে মুখে পুরল, পোলাও দিয়ে মাখিয়ে। আচমকা টেবিলে সবাই চুপ হয়ে গেল। অভ্যাসবশত কাজটা করেছে, সবাই বুঝতে পেরেছে। এ বাড়িতে খেতে বসলে সবার আগে কলিজা ভুনা দিয়েই শুরু করত। কিছু একটা টের পেয়ে সুলতানার দিকে তাকিয়ে হেসে বলে, মা শুনছেন, আমি মানুষটার জীবনসঙ্গী হয়তো বদলে ফেলেছি, তবে ছেলেটা আপনারই আছে, তাই আপনার হাতে সেই স্বাদ। অভ্যাস ভুলিনি আর বলবো না। তারপর টমেটো চাটনি নিল। মুখের দিয়েই বুঝতে পারলো এটা কার বানানো। খেতে খুব মজা হলেও বেশি খেলো না। সবার খাওয়া শেষ হলে শিফার বানানো ডেজার্ট একটু করে সবাই মুখে তুলছে। শাহিনার নোমান প্রশংসা করতে করতে মুখের ফেনা বের করে ফেলেছে। শিফা, এবার তোকে বিয়ে দিয়ে দিব, এত ভালো হয়েছে পায়েসটা। নোমানের কথায় শিফা লজ্জা পেয়ে পাবেলের দিকে তাকায়। পাবেলের মাথা নোয়ানো। কিছু ইঙ্গিত পেয়ে নোমান পাবেলকে ডাকে। দেখতে পায় ছেলেটার মুখটা মলিন। বুঝতে পারলো নিজের মতো ভুলটা বন্ধু করতে বসেছে। খাবার শেষে পাবেলের চিলেকোঠা খোলা হলো বিশ্রামের জন্য। পাবেল চলে যাবে বলাতে ধমক দিল সুলতানা। সুলতানা বেরোতেই নোমান বিছানায় শুয়ে হেসে বলে, মামা, আমার মতো একই ফাঁদে পা দিয়েছস? মানে? তুই ভালোবাসিস নাকি তোকে বাসে পেয়েছিস? পাবেল চমকে উঠে নোমানের মুখ চেপে ধরে। আশপাশটা দেখে বলে, একদম চুপ, একটা কথা উচ্চারণ করবি না। দরজায় কড়া নাড়া আওয়াজ শুনে উঠে দরজা খুলে তাকিয়ে দেখে শিফা দাঁড়িয়ে আছে বাইরে। নোমান উকি মেরে হেসে দিল। শিফা ধীর গলায় বলল, একটু বাইরে আসবেন না প্লিজ। নোমানের দিকে তাকিয়ে দেখে সুরাইয়ার সাথে ভিডিও কলে ব্যস্ত, তাই দরজা আপছে ছাদের কর্নার বলল, না বলে চলে গেলেন কেন সেদিন? এত ফোন দিয়েছি, রিসিভ করেননি, বিপরীতে ব্লক করে দিলেন। আমার অপরাধ কি? আমরা পিছু পিছু ঘুরা। এভাবে বললেন? আবেগের বয়সে এমন হবেই। পরও কয়েক মাস পরেই তো পরীক্ষা। মাথা থেকে এসব বাদ দাও। পড়বো না। বলেন কি হয়েছে? পাবেল কিছুটা দম নিয়ে বলল, বস যেদিন কিছুটা অনুমান করে ফেলেছে তোমার কৃতকর্ম, ভেবেছে দোষ আমার, তাই ছেড়ে দিতে বলেছে চিলেকোঠা। শিফা আটকে উঠল, ভয় পেয়ে বলল, আপনি বলেননি আমার দোষ? না। ভাইজান কি মেরেছে আপনাকে? না। আমরা বুঝিয়ে বললেই ভাইজান শুনবে। মেজাজ হারিয়ে ধমকে পাবেল বলে, তোমার মতো অবুঝ পেয়েছো বসকে? কথা বুঝো না কেন? আমি তোমাকে পছন্দ করি না। কেন পেছনে আছো? আমার বিপদের কারণ হচ্ছ। বস জানতে পারলে কি করবে তোমার ধারণা আছে? আমার লাশ খুঁজে পাবে না এই তল্লাটে। রেহাই দাও আমাকে। দুহাত জোর করে বলছি, মাফ করো আমাকে এইসব থেকে। শেফালির কথা মনে নেই? কি পরিণাম হয়েছে? নোমানকে যত্ন করছে কারণ দোষটা শেফালির ছিল। আমাকে মেরে কুকুর বেড়ালকে দেবে আমার গোস্ত, কারণ দোষটা আমার। নোমান না বুঝে ভুল করেছে। আমি সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল করে অপরাধী হলে সাজাটা কল্পনাতেও হবে না। যাও সামনে থেকে। চোখের পানি মুছে শিফা হুঙ্কার ছাড়ল। ছুটে বেরিয়ে এলো এই মেয়ে। পিলারের সাথে হেলান দিয়ে বেঞ্চিতে বসলো পাবে। বিড়বিড় করে বলতে লাগলো, কেন বুঝতে পারছো না মেয়ে? এই সম্পর্ক হওয়ার নয়। বাচ্চামি করে সব আদায় করা সম্ভব নয়। ছোট্ট পা ফেলে টিপে টিপে চিলেকোঠার দরজার সামনে দাঁড়িয়ে উকিয়ে দিচ্ছে। ভেতর থেকে বড়দের গলার আওয়াজ। নরম ডান হাতটা তুলে আলতো টোকা দিল। কয়েকবার টোকা দিতে দরজা খুলে গেল। পাবেল বেরিয়ে সে খুশি হয়ে খুব সুন্দর একটা হাসি দিয়ে
কোলে টেনে নিল আবিরকে, বলে উঠল। আমার মামাটা। চেপে ধরে আদর করে ভেতরে নিয়ে গেল। নোমান কি যেন একটা কাগজে দেখছিল। পাবেলকে স্বর উঁচিয়ে জিজ্ঞেস করলো কাগজের দিকে তাকিয়ে। কি রে, কে এলো? পাবেলের দিকে তাকিয়ে হাতের কাগজটা রেখে উঠে দাঁড়ায়, দুহাত মেলে দেয় সামনে। বুক কেঁপে উঠে ছেলেকে কোলে নিয়ে আবির দুহাতে জড়িয়ে ধরে বাবার গলা। নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রু। ছেলেটা ফুপিয়ে কাঁদছে। বাবা আসবে জানতো। ম্যাডাম এসে পড়িয়েছে ছোট খাম্মার রুমে, তাই তো তখন মা বেরোতে দেয়নি। ম্যাডাম যাওয়ার পর ছুটে বেরিয়ে এসেছে। বাবাকে মেয়ে পেয়ে মনে হচ্ছে সব পাওয়া হয়েছে। ছেলেকে নিয়ে খাটে বসে নোমান ছেলের পুরো বদনে আদর দিতে দিতে বলে, আমার পাটাকে মিস করছে বুঝি? কেঁদে কেঁদে ফুপিয়ে বলছে, অনেক, এতগুলা, কিন্তু কেউ আমাকে নিয়ে যায়নি। নোমান পুনরায় ছেলেকে বুকে নিয়ে বলে, এখন আর কেউ ভাড়া দিবে না জান বাচ্চাটা। আমি আমার জানটাকে অনেক মিস করেছি, তাই তো দেখতে চলে এসেছি। বাবা ছেলের আবেগ ঘন মুহূর্ত দেখে হাসছে পাবেল। নোমান চোখ মুছে পাবেলের দিকে তাকিয়ে বলে, এমন হাসছিস কেন? তোর তো লজ্জা হওয়া উচিত। আমার বাচ্চাটা স্কুলে পড়ে, শাহিনা হয়তো যখন তখন বাচ্চার বাপও হবে, আর তুই কিনা নতুন বাচ্চা পালার প্ল্যান করছিস? বাচ্চা পালার বয়সে বাচ্চার পুচকিমাকে পালবি? সি, সেম অন ইউ। আরেকটা কথা বললে ঘুষিতে নাক ফাটাবো। এই কথা শুনে আবির পুনরায় কেঁদে দেয়। পাবেলের দিকে তাকিয়ে নাক টেনে বলে, এই মামা প্লিজ মেরো না আমার পাপ্পাকে। বাচ্চাটার জন্য বেঁচে গেলি শালা। দাঁত খিচিয়ে বলল পাবেল। নমন অট্টহাসিতে ফেটে পড়ল বন্ধুর অসহায় অবস্থা দেখে। আহারে কি দারুণ দশা। একটা টিস্যু দিয়ে ছেলের নাক মুছে দিল, দুহাতে গাল মুছে বলল, কি হয়েছে বাবা? রোস্টার পোলাও মাম্মা খাইয়ে দিয়েছে। পাপা তুমি নিচে চলো, মাম্মা অপেক্ষা করছে। পাবেল এবং নোমান দুজনে অবাক হলো। পাবেল ভ্রুকুচকে বোঝার চেষ্টা করছে। পাবেল ইশারা দিয়ে বলল থাম। নোমানের কাছে এসে আবিরকে কোলে নিয়ে বলে, বাবা মাম্মা কেন অপেক্ষা করছে? আমি তো জানি না মামা, মাম্মা বলেছে তোমার পাপাকে নিয়ে এসো। পাবেল কিছু একটা ভেবে শেফালিকে ফোন দিয়ে উপরে আসতে বলে। নোমান বারবার বারণ করাতেও শোনেনি। শেষমেশ ধমকে বলে, বেশি বুঝিস সবকিছু। মেয়েটা কি বলতে চায় শোন। ডুবেছে আমি তোমার চোখের অন্তমায়ায়, বুঝিনি আমি সেই মায়া তো আমার তবে নয়। ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনে আড়াল থেকে ভালোবাসবো তোমায়। শিফা ও তাহি নরিনের রুমে যাচ্ছিল সন্ধ্যার নাস্তা নিয়ে। দরজার বাইরে এমন গান শুনে তাহি থমকে গেল। শিফার হাতে ট্রে থাকায় বলে, আমি যাই, তুমি গান শোনো লিমন ভাইয়ার, খুব সুন্দর গান গায়, আমি আসছি। তাহি রুমে প্রবেশ করলো। শুয়ে আছে লিমন, কপালে হাত, চোখ বন্ধ। ল্যাম্পশেডটা জ্বলছে টিম টিম আলো ছড়িয়ে। পায়ের আওয়াজ শুনে লিমন নড়ে চড়ে উঠে। তাইকে একদিন পর দেখলো আজ। ডাক্তার বলেছে ড্রেসিং 7 দিন পর পর করে দিবে। এখন অনেকটাই ভালোর দিকে। ডান পা মাটিতে ফেলতে অনেক কষ্ট হয়। যাবতীয় প্রয়োজনীয় সব কাজ পা ঘুরিয়ে করতে হয়। কাব্য আসে মাঝে মাঝে, এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে যায়, সাহায্য করে কাজে। তাইকে রুমে ঢুকতে দেখে সালাম দিল। অসুস্থ হবার পর থেকে কেমন চুপচাপ হয়ে গেছে লিমন। এখন আর তাহিকে আগের মতো জ্বালাতন করে না। সালামের প্রতি উত্তর করে তাহি শুধায়, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? সেলাইয়ের ব্যথা করে? আর ডান পায়ে কি একটু মুভ করতে পারছো? সেলাইয়ে ব্যথা করে যখন উঠে বসি, আর পা মুভ করলে ব্যথা করে, মাঝে মাঝে রগে টান লাগে। একটু লাগবে সুস্থ হওয়া পর্যন্ত। আচ্ছা। একটা বাড়তি কথাও বলেনি। তাহি খুশি হয়ে উঠে দাঁড়ায়, হেসে বলল, ঠিক আছে থাকো তাহলে, তোমার গানের গলা চমৎকার। ধন্যবাদ। বেরিয়ে গেল তাহি। আটকে রাখা দম ছেড়ে লিমন বিড়বিড় করে বলল, আর কখনো গান গাইব না, আজকেই শেষ ছিল। যদি জানতাম আপনি শুনছেন তাহলে সেখানেই থেমে যেতাম। অশ্রু গড়িয়ে পড়ে দু চোখ বেয়ে। কাউকে জানতেও দিল না অ্যাক্সিডেন্ট স্পটের হাতাহাতির প্রকৃত রহস্য। কেন সেদিন লিমন আবদুল্লাপুর থেকে সোজা রুট ধরে না গিয়ে এভারকেয়ার হাসপাতালে ঘুরে উত্তরা গিয়েছিল। জ্ঞান ফেরার পূর্ব পর্যন্ত ফোন আগলে রেখেছিল বুকের কাছে।
বুকে পেটে প্রতিটি কপি ছিল সেদিন ফোনের জন্য। ভাইজানের দেয়া স্যামসাং গ্যালাক্সি A71 চূর্ণ বিচূর্ণ করলেও ওরা জানতে পারেনি বুক পকেটে ছিল নোকিয়ার বাটন ফোন। সেখানেই সংরক্ষিত ছিল প্রিয় নারীর সম্মান। সেদিন ইনফরমেশন কালেক্ট করে অনেক আগে বেরিয়ে আসতে পারত স্পট থেকে। দেরি হয়েছিল এই ভিডিওর জন্য। কোনো একটা ভিডিও লিঙ্ক করার প্ল্যান ছিল মনির। প্রায় 6 মাস আগের ভিডিও। রেদনের ডেরা থেকে সব ইনফরমেশন নিয়ে যখন ফিরে আসবে তখনই শুনেছিল সেই ভিডিও লিক করে দেওয়ার কথা ভাড়াটে গুন্ডাদের মুখে। এতেই যেন মনির সুখ খুঁজে পাবে। মেমোরি কার্ড ছিল হাসপাতালে, মনির কেবিনের ড্রয়ারে। গুরুত্বপূর্ণ কিছু ভেবেই লিমন চলে গেল নতুন তথ্যের সন্ধানে। সেখান থেকে সংগ্রহ করেছিল সেই মেমোরি কার্ড। বাসায় বসেই নিজেই পার্সোনাল সিসিটিভি ফুটেজ মনি দেখতে পায়। লিমন সেই মেমোরি কার্ড মনির ড্রয়ার থেকে সরিয়ে ফেলেছে। জিপিএস লক দেয়া ছিল মনির ড্রয়ারে। কারো সংস্পর্শে ইনফরমেশন চলে যেত ইউজারের কাছে। পরে অবশ্য ওই ছেলেগুলোর মুখ থেকে পাবেল সব উগলে বের করেছে। ভিডিওতে কি ছিল তা অজানা ছিল সকলে। লিমন ভিডিও ওপেন করে যা বোঝার বুঝে নিয়েছিল সেদিন। ভেবেছিল মেমোরি কার্ড লাগিয়ে সেভ করে পুনরায় সেখানেই রেখে দিবে, কিন্তু ভিডিওতে ছিল তাহির ড্রেসিং রুমে চেঞ্জিং ভিডিও। গতকাল রাতে ওয়াশরুমে গিয়ে মেমোরি কার্ড চূর্ণ বিচূর্ণ করে ফ্ল্যাশ করেছিল কমেডে। বালিশের কাছে রাখা ফোন কেঁপে উঠল। ভাইজানের ফোন দেখে রিসিভ করে সালাম দিতে প্রথম প্রশ্ন, মেমোরি কার্ডটা ডিস্ট্রয় করেছিস? ঢোক গিলে ভীতু গলায় উত্তর দিল, জি ভাইজান। এই মানুষটার কাছে কথা লুকানো যাবে না, সঠিক বুঝতে পেরেছিল। শরীর কেমন? আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো। তাই কোথায়? বাসায় আছে। কথা হয়েছে তোর সাথে? জি ভাইজান। কি বলেছিলাম সব মনে আছে? জি ভাইজান। গুড, বিশ্রাম নে। ভাইজান রেজাল্ট দিয়েছে। দেখেছি আমি। সুস্থ হয়ে না উপহার পেয়ে যাবে, তবে সাবধান উপহারের যেন যাওয়াটা বেশি হয়ে না যায়, ঠিক আছে? জি ভাইজান। সংযোগ বিচ্ছিন্ন হলো। খাট থেকে উঠে বসলো। পেটে আর বুকে টান লাগছে। দরজার কাছে গিয়ে দরজাটা আটকে দিয়ে জানলার পাশে দাঁড়িয়ে কাব্যকে ফোন দিল। ফোন দিতেই কাব্য উপাস থেকে বলে, কিরে কি অবস্থা? কাব্য, আমার মনে হচ্ছে কেউ আমার বুকের পাশটায় ছুরি দিয়ে এফোর ওফোর করেছে। আমি পারছি না আর। বিশ্বাস কর, আমার ডক্টর তাহি লাগবে বাঁচার জন্য, কিন্তু উনি আমাকে চায় না। অন্যদিকে ভাইজান ইত্তিক পূর্ব ধমক। আমি বাঁচতে চাই কাব্য। রেজাল্ট দিয়েছে আমার ভাইজান, আমার মনের কথাটুকু ধরে ফেলেছে। সরাসরি বলেছে এমন কিছু চাই না, আমি তো ডাক্তার তাহিকে চাই। কাব্যকে ফোন দিয়ে কেঁদে যাচ্ছে এই ছেলে। ভালোবাসা এত কাঁদায় কেন? কাব্য শান্ত করার জন্য বলল, আমি গিয়ে ভাইজানকে বলতাম, প্রয়োজনে সব রকমের চেষ্টা সবাই মিলে চালাতাম, কিন্তু তোকে বুঝতে হবে আমরা প্রত্যেকে নিরুপায়। কারণ তাহিয়াপা নিজেই চায় না তোকে। কেন চায় না? কারণ উনি রাশেদ ভাইয়ের। তোকে এখন ভাইজান জোর করে একটা মেয়ে ধরে বিয়ে দিলে তুই ভালোবাসতে পারবি? তোর কাছে ওই মেয়েকে অযাচিত বোঝা লাগবে না জীবনে? ঠিক তেমনি তুইও তাহিয়াপার কাছে একটা অযাচিত কাটা। বিরক্তকর, কিন্তু বলে না কষ্ট পাবি দেখে। হ্যাঁ বল। আমি এক ফোঁটাও রাখি রে। রাখিস না, কথা শোন। বুকে ব্যথা লাগছে, নিতে পারছি না। উল্টাপাল্টা কিছু করে বসিস না। করলে যদি ডাক্তার তাহি 2 ফোঁটা চোখের পানি ঝরতো আমার জন্য ভেবে দেখতাম। আমার মাটা আমি ছাড়া অসহায়। বড় ভাইজান আর যাই বলুক বকা দিক, আমি ওনার কাছে কি আমিই জানি। হাসপাতালে 2 দিন আমার হাত ধরে বসেছিল, নামাজ আদায় করছে আমার বেডের পাশে। সত্যি কথা বলতে নামাজ আমি তাকে আমার জন্য কাঁদতে দেখেছি। সেই মানুষটাকে কষ্ট দিতে পারবো না, রাখছি। স্বাভাবিক হতে দেয়, বাস্তবতা মেনে নিতে হয়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মুখোমুখি দুজন, তবে দুজনের দৃষ্টি অপরিচিত। সাফালি নীরবতা ভেঙে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ভাইজানের কাছে যেহেতু আসো, ভালো এসো। সুমাইয়া কেমন আছে? নিয়ে এলেন না কেন? পিকনিক করতে আসিনি এখানে, সুরাইয়ার লাইফ ক্যারিয়ার আছে। রাগার মতো কিছু হয়নি, কিছু প্রশ্ন ছিল। নোমান নিঃশব্দ, তবুও শেফালি বলল, আবিরের কাজটা দিয়ে আমি নেব। আচ্ছা। তোমার আগ্রহ নেই ছেলের জন্য? ছেলেটা দুজনের মায়ের আদর থেকে বঞ্চিত করতে চাই না। আর বাবার? ছেলের মুখের থেকে বাবার সত্য বের হওয়া দেরি, তার বাবার ছুটে আসতে দেরি হবে না।
এছাড়া ছেলের মাথার উপর বিশ্বাসযোগ্য মানুষ তার বড় বাবা মা, ছোট মামা আছে। আমি না হয় খারাপ ছিলাম, তুমি কি করে আরেকটা বিয়ে করলে? শুনেছি সুমেইকে ভালোবেসে বিয়ে করছো। ভালোবাসলে কখন? মৃদু হেসে নোমান বলল, শিউলি। সবই স্বাভাবিক ছিল, কিন্তু নোমানের এই ডাক শেফালির ভেতরটা নাড়িয়ে দিল। কই, আগেও তো কত ডেকেছে, কখনো তো এমন ভাবে অনুভূতি জাগেনি। তবে কি মানুষটা তার নেই বলে এমন মনে হলো? পুনরায় নোমান বলল, আমি ভালোবেসে ঠকেছি। ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখে তিলে তিলে আঘাত করা হয়েছে। যাকে ভালোবেসেছি সেই মানুষটা আমাকে মারার জন্য ভাড়াটে গুন্ডা নিযুক্ত করেছিল, যার হাসিতে আমি মরতে রাজি ছিলাম। সে আমার অন্তর পুড়িয়ে খাক করে দিয়েছে। যেদিনই প্রতিজ্ঞা করেছিলাম ভেঙে পড়ব না, আজকের দিনের জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এই দিনের মুখোমুখি হতে হয়তো কখনো হবে না। আমি সুরাইয়াকে ভালোবাসিনি, মেয়েটা আমাকে আপন করে নিয়েছে। তোমার শোকের বাড়ি ছিল সুরাইয়া, আজ আমি তাকে নিয়ে সংসার করি, অথচ তুমি এখন দূরে। এটাই আমার প্রতিশোধ, তোমার শাস্তি। সুরাইয়া, তোমাকে ঠিক যতখানি ভালোবেসে বিয়ের পর থেকে আমি তাকে এর চেয়েও কয়েক গুণ বেশি ভালোবাসা দেওয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এখানে থাকি জানো, তুমি শাহাদ ইমরোজের বোন। তিনি তোমাকে পাপ থেকে ফিরিয়ে আনবেই যদি জানতে পারে তোমার পাপের পরিমাণ। কিন্তু আমি কোনো অপশন রাখিনি আমার কাছে তুমি ফিরে আসার। বিয়ে না করলে তোমার চোখের মায়ের পরে তোমাকে ঠিক বুকে টেনে নিতাম। তুমি এখন নোমানের জন্য পর নারী। পুরো কথা শেষ করে নোমান ছিল কোঠার দিকে ফিরে এলো। শেফালি শব্দ হারিয়ে নির্বাক, দুহাতে অশ্রু মুছে নিচে নেমে এসেছে। সত্যি মেনে নিতে পারছে না সুরাইয়াকে। ঠিকই বলেছে নোমান, এটাই শাস্তি। প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীকে মেনে নিতে পারছে না, তবে স্ত্রীর সাথে পরপুরুষ খালেদ পারভেজকে কিভাবে মেনে নিত নোমান? শাস্তি হয়েছে শেফালি, পাপের শাস্তি। গা ছমছম করা পরিবেশ এখন খামার বাড়িতে। রাত নেমেছে। কল্পনা, রাখি এবং সালিফ ফিরে গিয়েছে। বাড়ির মালি এবং পাহারাদার আছে বাইরে। শাহাদ চৌকিতে বসে দিয়ার গল্প শুনছে সামনের ঘরে। কোলে আছে মেয়ে শায়েজা, হাত পা নাড়িয়ে গল্প জুড়ে দিয়েছে ছোটবেলা। শাহাদকে খাওয়াবে বলে গাছ থেকে ফলমূল পাড়িয়েছে। শাহাদের সামনে একটা বাটিতে কদবেল মাখা, অন্য বাটিতে আমড়া মাখা এনে সাজিয়ে দিয়েছে। নিজে একটু মুখে দিয়ে জিহ্বায় টাক মেরে বলে, শেহজার বাবা, খুব মজা হয়েছে, খেয়ে দেখুন। শাহাদ মুচকে হাসে। এক চামচ কদবেল মুখে দিয়ে চোখ মুচ কুচকে ফেলে। মনে হলো শরীর ঝিমঝিম করে উঠেছে। দিয়া এবং ছোট্ট বোন দুটো এই জিনিস প্রায় বানিয়ে খেত, কখনো চেখে দেখা হয়নি। এই খাবার কিভাবে মেয়েরা এত মজা করে খায়? শাহেজা হাত বাড়াচ্ছে খাওয়ার জন্য। দিয়া মুখে দিতে যাবে, শাহাদ মৃদু ধমক দিয়ে বলে, কি দিচ্ছ এটা? কিভাবে খাও এই খাবার তোমরা? আমার জিহ্বা বিষাদ হয়ে গেছে। এতটুকু কেন? ধরুন তো আপনি, আমার মেয়ে এটা খাবে, তাই না মা? দিয়া জোর করে মেয়ের মুখে পুড়ে দিতে মেয়ে চোখ মুখ কুচকে ফেলেছে। তা দেখে শাহাদের মেজাজ খারাপ হলো। পরের বার মেয়েকে দিতেই এবার মেয়ে স্বাভাবিক মজা করেই খাচ্ছে। দিয়ার মুখে মিষ্টি হাসি, জিহ্বা বের করে শাহাদকে ভেঙচি দিয়ে বলে, দেখেছেন, এটা আমারও মেয়ে। শুধু যে আপনার তিতা করলা খাবে এমন নয়, আমার পছন্দের খাবারও খেতে হবে ওকে। দুষ্টুমি খেললো শাহাদের মাথায়। মুখে হাসি রেখে টেনে ঢং করে বলল, তাই? তাই। আচ্ছা। কি আচ্ছা? সব আচ্ছা। না, সব আচ্ছা না। তাই তো। ওকে, সব আচ্ছা না। কি শুরু করলেন? কি শুরু করলাম? এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছে? কমান্ডার সাহেব। জি শাহাদ বধু। আপনি থামবেন? অবশ্যই। দিয়া চটে গিয়ে চেয়ার টেনে মুখে তর্জনী চেপে বসে আছে। শাহাদ ভীষণ মজা পেয়েছে বউকে রাগিয়ে, মিটিমিটি হাসছে। দুজনে চোখাচোখি হতেই দিয়া মুখ ঘুরিয়ে বলে, আবার আমার দিয়ে তাকান। তো কার দিকে তাকাবো? অন্যদিকে তাকান। আচ্ছা। আবার আচ্ছা? অন্য মেয়ের দিকে তাকাবো। দিয়া ছুটে এসে শার্টের কলা চেপে ধরে বলে, ফোন করে ফেলবো। পারবে? রাগে ফুঁসছে মেয়েটা। মেয়েকে কোল থেকে নামিয়ে ওরুর উপর দিয়াকে বসিয়ে ডান গাল টেনে বলে, রোমান্টিক বড় ভালো লাগছে না, তাই না? এই হুক কে শিখেছে? কেমন পেতনি লাগে দেখতে। ভালো হয়েছে। না, ভালো হয়নি। দুজনের খুনসুটির মাঝখানে টিনের দরজায় ধাক্কা দিয়ে ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে? আপা, আমি বিলকিস। দিয়া ছুটে গিয়ে দরজা খুলে দিল। এই মেয়েটা দিয়াদের বাড়িতে আগে কাজ করত।
দিয়া বিলকিসকে দেখে জড়িয়ে ধরলো, ভেতরে এনে বসালো। বিলকিস হাত বাড়িয়ে এক বাটি খাবার দিয়ে বলে, বিহালে শুনছি আপনি আইছেন, তো আর সময় পাই না এবার, এটা আপনার লেগে আনছি। সাদকে দেখে মেয়েটা সালাম দিল। অন্যদিকে দিয়া বাটি উল্টে দেখে সিমের বিচি দিয়ে কচু পাতার তরকারি, মোরাদের সবচেয়ে পছন্দের খাবার। বিলকিস রাত হয়েছে দেখে চলে গেল। দিয়া বাটি হাতে দাঁড়িয়ে আছে আগের মতো, টুপ টুপ করে চোখের পানি পড়ছে। সাদ কাছে এসে জিজ্ঞেস করতে বলল, বাবাজানের প্রিয় ছিল এই খাবার। দিল তো এই বিলকিস এসে সব ঘেটে। যাও একটু স্বাভাবিক হয়েছিল, এখন আবার। সাদ মেকি হেসে বলে, চমৎকার ব্যাপার। তার মানে বাবাজান এই খাবার পছন্দ করতেন। তিনি নেই, তুমি কাঁদছ। আমি তিতা করলা পছন্দ করি। আমি না থাকলে সে যা কাঁদবে। আমরা বাবারও কত সৌভাগ্যবান দেখেছ, কিন্তু আমার আফসোস তোমার জন্য মনে হয় সে যা কাঁদবে না। বাটিটা টেবিলে রেখে দিয়া ফেল ফেল করে তাকিয়ে নাক ফুলিয়ে বলে, কেন কাঁদবে না? আমি তো আম্মি জানের জন্য কাঁদি, ও কেন কাঁদবে না? আমি জানতো আর তোমাকে এসব অসুন্দর বেমজা কদর্য বেল খাওয়াইনি। তুমি তো খাওয়ালে মেয়েটাকে। আবলা মেয়ে না বুঝে গিলেছে। খবরদার নকল করবেন না আমায়। আপনি কেন বলছেন? দিয়ে আঙ্গুল তুলে ঝগড়ার তালে হারিয়েছে। এদিকে শাহাদের মুখে হাসি, উদ্দেশ্য তার সফল। প্রেয়সীর ঠোঁট নাড়িয়ে ঝগড়া করার ভঙ্গি আজ তাকে মুগ্ধ করেছে। খুশি মনে গাইতে গাইতে কাঠের চেয়ারে বসে। যত তারা জলের রাতে, যত ফুল পৃথিবীতে, তার চেয়ে বেশি ভালোবাসি তোমায়। সাদা মেঘে ভেসে নিলে কত ঢেউ নদীর জলে, তার চেয়ে বেশি ভালোবাসো আমায়। থেমে গেল দিয়া, স্তব্ধ হয়ে বলল, কোথায় শিখেছেন এই গান? লজ্জা পেয়ে শাহাদ বলে, ভালো হয়নি? হ্যাঁ, কিন্তু কোথায় শিখেছেন? মাথা চুলকে বলে। লিমন সারাক্ষণ এই গান বিড়বিড় করে। দিয়া অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলে, শেষমেশ ছোট ভাইয়ের কাছ থেকে প্রেমের গান শিখেছেন? ওর হাসি দেখে শেহজাও হাসে, ছোট্ট হাত মুখে দিয়ে। মা মেয়ে হেসে কোটি কোটি। এদের হাসতে দেখে শাহাদও হেসে দিল। খামার বাড়ির রাতের আকাশের চাঁদ তারা টিনের চাল আজ সাক্ষী হলো বিস্ময়কর অপরূপ মুহূর্তের। অম্বরে সাদা পেঁচা তুলো, হাত বাড়িয়ে ছোঁয়ার অপরিসীম প্রতীক্ষা। মন ভালো আজ, নতুন ঋতুর পথ প্রত্যাবর্তন। সকালে উঠার অভ্যাস করাটা বড্ড কষ্টের, তবুও গত কয়েক মাসে অনেকটাই অভ্যেস হয়ে গেছে। পায়ের ব্যায়াম হয় সকালে একটু করে হেঁটে, এরপর রিকশায় ওঠে। ডাক্তার জানিয়েছে পায়ের ব্যায়াম বাঞ্ছনীয়। বুকের পাশটা অনেকটাই ভালো আছে। ভাইজান ছাড়া অনেকের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন। এখন তার সংসার, মা এবং নিজেকে নিয়ে। রিকশায় উঠে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। সুনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছে কয়েক মাস আগে। রেজাল্ট যেমন তেমন, কমিউনিকেশন স্কিল বরাবরের মতোই চমৎকার। চাকরি না হওয়ার সুযোগ নেই, গোপন প্রফেশনাল অভিজ্ঞতা তো আছে। অফিসে প্রবেশ করতেই কিছু ফাইল নিয়ে সিইও রুমে চলে গেল। ফাইল সাইন করিয়ে কেবিনে গিয়ে বসতেই ভাইজানের কল রিসিভ করে সালাম জানায়। বিকেলে বাসায় আসবে, গতবারের মতো কোনো অকাণ্ড ঘটবে না, তাইকে দেখতে আসবে ছেলেপক্ষ। ধক করে উঠল লিমনের বুকের মধ্যিখানে ছোট্ট পামটায়। গত মাসগুলোতে ভীষণ যন্ত্রণারা কুপকাত করতে পারেনি হৃদয়টাকে। দূরত্ব মেনে চলেছে সর্বোচ্চ। এতদিনে তো সব ভুলে যাবার কথা, তবে ভুলেনি কেন? গত সপ্তাহের ঘটনাটা জীবনের অন্য সব দুর্ঘটনা ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করছে। এই যে কটা দিন বন্ধু কলেইক আড্ডা মাস্তিকে নিজেকে যথেষ্ট ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা বুঝি আজ জলে গেল। আর ভাইজানি বা কেন কাটা খাতে নুন ছেটাতে চাইছে, সে কথা কি আর প্রশ্ন করার সাধ্য আছে? ফোঁস করে দম ফেলে বলল, আপাতত কথা কম বলো। শাহিন আসবে পরশু, আর ছেলেরা রিং পরিয়ে চলে যাবে। ভাই হিসেবে পাভেল, তুমি, আমি আর কাব্য থাকবো। স্বল্প কথায় ফোন রেখে দেয় ওপাশে থাকা পাশার মানুষটা। বিয়ের জন্য যদি তাহিকে রাজি করাতে পারে, তবে লিমনের জন্য করালেও তো পারতো। গাল ফুলিয়ে রাজ্যের ভাবনা ভাবতে ভাবতে মনে পড়লো কি সব বকছে দুঃখে। ভাইজানের উপর কিসের রাগ? রাগ তো ওই ডাক্তারের উপর। খুব তো বলেছে বিয়ে করব না, এখন ঠিকই ধেই ধেই করে বিয়ের পিড়িতে বসবে। বাবু, সবকিছুর সীমা আছে। কেন এসব করছো? দেখতেই পারছো মেয়েটা রাজি নয় বিয়েতে। আম্মু, আপনাদের মতো এত আবেগ আসে না আমার। মেয়ে মানুষের জন্মানো যেমন কঠিন, ঠিক তেমনি টিকে থাকাও কঠিন। গত সপ্তাহে হাসপাতালে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, এরপর থেকে কিছুতেই তাহির একা থাকার উপর ভরসা করতে পারছি না। খালাম্মা কেমন অসুস্থ হচ্ছে মেয়ের দুশ্চিন্তায়। বোন হয়ে কি আপনার চোখে লাগছে না সব? আব্বু, আপনি কিছু বলুন। বাড়ি গরম করে ফেলেছে শাহাদ। প্রতিটি শব্দের উচ্চ আওয়াজে উচ্চারিত প্রতিধ্বনি
দেয়ালে দেয়ালে আঘাতপ্রাপ্ত হচ্ছে। রায়হান সাহেব ছেলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, আমি সাহাদকে সমর্থন করছি সুলতানা। তাহির নিরাপত্তার প্রয়োজন। হাসপাতালে রোগীর আত্মীয়রা একজন ডাক্তারের সাথে কিভাবে কথা বলতে হয় তার ম্যানার্স নাই বা জানতে পারে, কিন্তু আশেপাশের ডাক্তার কলিং কজন প্রতিবাদী করেছে। পাবেল সাহাদ ঢাকার বাহিরে, শাহিন খাগড়াছড়ি। মেয়েটা না পারতে লিমনকে কল দেয়। ভাগ্যিস ছুটে গিয়েছিল ছেলেটা, না হয় কিভাবে ওদের কাছে অপদস্থ হতে হতো ভাবতে পারছো? মেয়েটার গায়ে অবধি হাত তুলতে চেয়েছিল পেশেন্টের পার্টি। ভাবতে আমার ভয় লাগছে। সাদ মায়ের দিকে তাকিয়ে বলল, এটুকুতে থেমে গেলে তো ভাবতাম। যাক, হাসপাতালে অহরহ ঘটনা এসব। বাসাবতী হামলা চালালো, নিশ্চিত খবর পেয়েছে পুরুষ মানুষ থাকে না। এদের করে যা কল্পনা আছে আমার বোনের বাসায় হামলা চালায়। সাফালি কথার মাঝে বলল, ভাইজান, এরা তো স্বাভাবিক মস্তিষ্কের না। এরা কি করে বুঝবে কোনটা আমাদের বোন? আর তাহিয়াপা তো কাউকে বলেও না, নিজের মতো থাকে। এই বাড়িতেও থাকবে না, নিরাপত্তাও লাগবে না তার। সব ইগো একসাথে নিয়ে বসে থাকবে আর নিজের বিপদ নিজেই ডেকে আনবে। আমার ডিসিশন ফাইনাল। এবার ওকে মেরে ধরে বিয়ে দিব। রাশেদকেও আমার থেকে বেশি মিস করে। করতে পারে, হাজব্যান্ড ছিল, কিন্তু রাশেদ যাওয়ার সময় আমার অর্ধেক প্রাণ নিয়ে গিয়েছে। আমি বেঁচে নেই, বাঁচতে হবে, শিখতে হবে। মেহেরজান আম্মা যে চলেছেন অন্য পথ বেছে নিয়েছে, উনি বেছে নেই। আচ্ছা, আমি তাহার নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি মরে গেলে আপনি আরেকটা বিয়ে করবেন শেহজার বাবা? এত বড় স্পর্ধা যে মেয়ে কখনো দেখায়নি আজ সকলের সামনে এই প্রশ্ন করলো। শেফালি শুকনো ঢোক গেল। সুলতানা কবির ভীষণ অবাক হলেন। এমন ব্যাফাস প্রশ্ন পুত্রবধূর করা উচিত হয়নি। সাদ নিশ্চিত রেগে যাবে। সকলকে অবাক করে দিয়ে সাদ দিয়ার দিকে ফিরে হেসে বলে, জি না, করতাম না। আমার সে যে আছে জীবন কাটানোর জন্য। রাশেদ যদি সম্বল রেখে যেত, আমি দুনিয়া লড়ে তাইকে সিকিউরিটি দিতাম। যদি খালুজান বেঁচে থাকতেন, মাথা ঘামাতাম না। রাশেদ আমার ভাই, ভাইয়ের সন্তান আর তার বউর নিরাপত্তার দায়িত্ব নেওয়া সমাজে যত সহজ, বিধবা খালাতো বোনের দায়িত্ব নেওয়া ঠিক ততটাই কঠিন। সম্পূর্ণ অবান্তর একটা প্রশ্ন করলেন ফারাজ সাহাদ। সে যা বড় হলে একা থাকবেন কি করে? পূর্বের চেয়েও প্রসারিত অধর ক্ষীণ হেসে বলে, নিরাপত্তার প্রয়োজন তো নেই আমার। তবে আমি যদি মরে যাই, নিশ্চিত করে আদেশ করে গেলাম সবাইকে আপনাকে যেন ধরে সবাই আরেকটা বিয়ে দেয়। আপাতত চুপ থাকুন, রুমে গিয়ে আলোচনা বসবো আপনার সাথে। কথাটা বলে মৃদু হেসে পুনরায় আলোচনায় মনোযোগ দিল। অদ্ভুত মানুষ। একটাবার উচ্চারণও করলো না যে তোমায় ভালোবাসি, তোমার স্মৃতি নিয়ে থাকবো, তবুও বিয়ে করব না। কেমন বাজে ব্যাখাপ্পা উত্তরটা দিল। তার নাকি নিরাপত্তার প্রয়োজন নেই। অন্যদিকে দিয়াকে নাকি আরেকবার বিয়ের আদেশ দিয়ে যেত। খারাপ লোক। অন্যদিকে বাড়ির প্রত্যেকে হতচকিত চমকিত। সাদ ইমরোজ রাগ না করে হেসে হেসে মিষ্টি ভাষায় এমন সিচুয়েশন ট্যাকেল দিল। হে বাড়ির মানুষ সবেমাত্র চমক পেতে শুরু করেছে। রায়হান সাহেব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিয়ে মুচকি হেসে বললেন, বৌমা, জন্ম, মৃত্যু এবং বিয়ে আল্লাহর হাতে। লালসার গ্রস্ত পুরুষ ব্যতীত সাধু পুরুষ কখনো বিনা প্রয়োজনে বিয়ে করে না। পুরুষ 4টি কারণে বিয়ে করে: যৌন, বাক্য প্রয়োজন এবং লালসায়। সাহাদ, আমার সাহাদ কোন পুরুষের তালিকায় পড়ে ভেবে নিও। উত্তর সহজ। বাবার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি রেখে চোখের পলক ঝাপটে বোঝালো, বাবা মানে সমস্ত গোলকধাঁধার নীরব নির্ভুল সমাধান। বাবা মানে চিন্তিত সন্তানের প্রশস্ত কাঁধে ভরসার হাত। বাবা মানে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার। সুলতানা মঞ্জিলে দ্বিতীয়বার তাহিকে দেখতে আসছে ছেলেপক্ষ। অন্যদিকে এবার শেফালি নিচ থেকে রুমে গিয়ে দরজা দিয়েছে। শিফা চলে গেছে বান্ধবীর বাসায়। বাসায় আছে দিয়া ও নরে। দুজনের জন্যই করা নিয়ম আজ কামরা থেকে যেন বের না হয় যতক্ষণ না সব পাকাপোক্ত হবে। তবে এমন কিছুই হওয়ার সম্ভাবনা আজ নেই, কারণ ছেলে শাহিন এবং পাবেলের ছেলেবেলার বন্ধু আইনজীবী নিলয় ইসলাম যথেষ্ট ভদ্র এবং মার্জিত। ভদ্রতায় রায়হান সাহেব এবং সাহাদ দুজনেই মুগ্ধ। নাস্তার আয়োজন শেষ। ছেলের পরিবারের লোকজন তাহিকে দেখতে চাইল। অফিস শেষে লিমন সরাসরি সুলতানা মঞ্জিলেই প্রবেশ করেছে। ড্রয়িং রুমে সবাইকে দেখে সালাম দিল। নিলয় হেসে লিমনকে বলল, কেমন আছেন লিমন সাহেব? লিমন হেসে উত্তর দিল। পাবেল ভ্রু কুচকে বলল, তোরা কি চিনিস একে অপরকে? নিলয় জানালো, আমি লিমন সাহেবদের অফিসের লিগের অ্যাডভাইজার। অফিসের অনেক কাজের ওনার সাথে যোগাযোগ রাখতে হয়। এছাড়া লিমন সাহেবের তো
আলাদা পাওয়ার অফিসে। লিমন ভেবাচাকা খেয়ে গেল। সাহাদ চোখ ছোট করে লিমনের দিকে তাকাতেই দেখে ছেলেটা মুখ কালো করে বসে আছে। রায়হান সাহেব প্রশ্ন করল, কেমন পাওয়ার? নিলয় জানায়, আমাদের চেয়ারম্যান স্যারের অনেক স্নেহের। অফিসের কাগজপত্রের অনেক টাকার একটা গোলমাল হয়েছিল, আমার হাতে দিয়ে ওটা বেরিয়ে এসেছিল। হিসেব মেলাতে পারছিল না অথরিটি অ্যাকাউন্ট সেকশন। 3 জন নির্দোষ অফিসারের চাকরি যেত। লিমন সাহেবের 28 দিনের মাথায় প্রবলেম সলভ করে দিলেন। সেই সুবাদে ওনাকে অফিসের অনেকেই ভয় পায়। কার কখন কোন ভান্ডা ফুটে। রায়হান সাহেব বেগম সুলতানা কবির হেসে দেন। শুনে ভালো লাগছে পরিবারের ছেলেটা এবার দায়িত্বশীল হলো। অন্যদিকে লিমন সাহাদের দিকে তাকিয়ে ভবিষ্যতের চিত্র দেখছে। মন চাচ্ছে পায়ে ধরে বলতে, আজকের পাত্রকে আমি ইচ্ছে করে চিনি না, আজকে ঝামেলা হবেই না ভাইজান। কিন্তু সে নিরুপায়, কারণ পাত্র এতক্ষণ তার উপর আস্থাশীল হওয়ার পরিচয় দিয়েছে। তাইকে ভেতর থেকে আনার আগে সাহাদ বলল, লিমন, বাসায় যাও, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, রাতে কথা হবে। ব্যাস হয়ে গেল। যা বোঝার তা বুঝে নিল। ব্যাগটা কাঁধে নিয়ে মাথা নেড়ে উঠে দাঁড়ায়। নিলয়ের সাথে হ্যান্ডশেক করে বেরিয়ে যাবে এমন সময় তামহিকে নিয়ে আসে। ঝাপসা দেখে লিমন সেদিকে না তাকিয়ে চটপট বেরিয়ে গেল। যেদিকে তাকানো বারণ সেদিকে চোখ না পড়াই শ্রেয়। শাহাদ আজই বিয়ে পড়িয়ে দিবে তাহি, কথাটা কানে বাজছে। বাসার নিচে টং দোকানটায় বসে আছে, ভেতরে যেতে ইচ্ছে করছে না। টং দোকানদার প্রশ্ন করেন, মামা চা দিতাম নে? মাথা নেড়ে না জানালো। চোখ নিবদ্ধ রাস্তার ধুলোতে। গাড়ির টুং টিং ক্রাং আওয়াজ আসছে। আকাশের দিকে তাকিয়ে আছে নীরব হয়ে। মেঘ করেছে আকাশে। আচমকা ঝড় উঠেছে, ধুলো ঝড়। হাত ঘড়িতে 7:22 বাজে। সুলতানা মঞ্জিল ছেড়েছে তখন 4:50। শার্টের হাতা উল্টে বারবার বেয়ে নেত্রধারা মুছতে ব্যস্ত। কাব্য ফোন দিয়ে টঙের সামনে এসে উপস্থিত। এই ধুলো ঝড় সব একসাথ করে এসেছে। ছেলেটা চোখে মুখে উদ্ভ্রান্ত দৃষ্টি। লিমন কাব্যকে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। এই মুহূর্তে কাব্যকে ভীষণ প্রয়োজন ছিল। কাব্যকে জড়িয়ে ধরে কন্ধনরত গলায় বলল, কাব্য নিজেই সামলাতে পারছে না। টঙের আজগর মামাও এই ভরা ঝড়ে ওদের ভেতরে ঢুকতে বলছে। চারিদিকে বালুর তুফান। এর মধ্যে শুরু হয়ে গেল বজ্রনাদ। মেঘে ঘর্ষণ, প্রবল বেগে বৃষ্টি। প্রকৃতি যেন তাণ্ডব লীলা শুরু করেছে। করবে নাই বা কেন? উপকূলীয় অঞ্চলে চলছে 9 নম্বর মহাবিপদ সংকেত। এর মাঝে ছুটে আসছে কেউ। আজগর মামা জোরে বলে ওঠে, মাইয়া মানুষ পাগল হইয়া গেছে, কেমনে দৌড়াইয়া আইতেছে। ঝড় তুফান বালু দিয়া এমনে দৌড়াইলে কোনো ক্ষতি হইয়া যাইব। ওই খালা এমনে ছুটতেছে কেন? আজগর চিৎকার দিয়ে ডাকতে লাগলো। কাব্য এবং লিমন দুজনই ঘাড় ঘুরিয়ে দোকানের তেলপাড়ের আড়ালে তকালো। সত্যি একটা মেয়ে ছুটে আসছে। কাব্য সামান্য ভিজে গেছে। মেয়েটা ছুটে এসেই তেলপালের ভেতর ঢুকলো। কাব্য আর লিমন স্তম্ভিত, বিভ্রান্ত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আজগর মামা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, এই নেন খালা, পানিটুকু খাইয়া লন, হাঁপাইতেছেন তো। সবটুকু পানি ঢকঢক করে গিলে নিল। পরনে শাড়িতে কাদা, অনেকটাই ভিজে গেছে শাড়ির নিচের অংশ। কাব্য বিস্মিত হয়ে প্রশ্ন করলো, আপা আপনি এখানে? তাই টঙের ভেতরে একপাশে এসে বেঞ্চিতে বসলো। লিমনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা চোখ ফিরিয়ে নিছে, মাটির দিকে দৃষ্টি নত। তাই চোখ বুঝে একদমে বলল, লিমন এই মুহূর্তে বিয়ে করবে আমায়? চক্ষু ছানা বড়া কাব্যের। মনে হলো মাথার উপর বাজ পড়েছে। লিমনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা চোখ বন্ধ করে রেখেছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। তাই চোখে মুখে বেদনার ছাপ। নিষ্পলক তাকিয়ে আছে লিমনের দিকে। আজগর মামাও হতবাক। এখানে কি চলছে বুঝতে পারছে না। সকলের অপেক্ষা লিমনের প্রতি উত্তরের। অথচ লিমন নিঃশব্দ আজ। চোখ খুলছে না কেন এই ছেলে। ঠোঁট দুটো আলগা করে বলল, ডাক্তার তাহি, পালিয়ে এসে ঠিক করলে না, ভাইজানকে কষ্ট দিয়ে ফেলেছেন। হতবম্ব তাহি এবং কাব্য। এ যেন চোরের মুখে ধর্মের কাহিনী। এখনো চোখ বন্ধ লিমনের। তাই শাড়ি ধরে উঠে দাঁড়ায়। কাব্যের দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছি জানি না, কেউ খোঁজ করলে বলবে জলে ডুবে মরতে যাচ্ছি। লিমন চোখ খুলে তাহির হাত ধরে আটকায়। তাহির দিকে তাকিয়ে ধমকে বলে, এত মরার শখ কেন? এতগুলো মাস আমাকে ধুকে ধুকে কষ্ট দেওয়া হয়েছে, অথচ আমার একটা লাইন সহ্য করার মতো ক্ষমতা নেই। পালিয়ে এসেছেন কেন? দু চোখ ভরা জল নিয়ে তাহি বলে ওঠে, আমি পারবো না,
বিয়ে করতে ভাইজান। যার সাথে বিয়ে দিচ্ছ ওনাকে, উনি চাইবে সংসার করতে। আমি তো রাশেদকে ভুলতে পারবো না। কাব্য ভেবাচাকা খেয়ে বলে, লিমনের সাথে বিয়ে করলে সংসার করবেন না? ওই আইনজীবীর সাথে সংসার করার চেয়ে লিবনের সাথেই ভালো। লিমন ক্ষীণ হেসে বলে, আচ্ছা, ওই কারণ। তাহলে ঠিক আছে, চলুন, আমার আপত্তি নেই। কাব্য ক্রোধে বলল, কিসের আপত্তি নেই? তাহিয়াপা, এসব কি বলছেন আপনি? লিমন একটা মানুষ। আপনি মনের মাঝে রাশেদ ভাইকে রেখে লিমনকে ট্রাম্প কার্ড বানিয়ে বিয়ে করাটা কি প্রতারণা নয়? তাহি লিমনের দিকে তাকিয়ে ওর ভাব বোঝার চেষ্টা করলো। তাহির হাত এখনো শক্ত করে ধরে আছে লিমন। তাহি জোরে দম ফেলে বলল, বাসার সবাই আমাকে বিয়ে দিবেই। বাধ্য হয়ে অপরিচিত মানুষকে বিয়ে করার চেয়ে পরিচিত লিমনকে বিয়ে করাই ভালো। লিমন রাশেদকে শ্রদ্ধা করে। আর যাই হোক, কখনো রাশেদ রিলেটিভ কিছু হলে লিমন আমাকে অপদস্থ করবে না। ওর জায়গায় অন্য কেউ থাকলে অবশ্যই করবে। বিধবা তকমা তো লেগেছে বেশ কয়েক বছর। সম্মানের চোখে কয়েকজন দেখে, সেদিক থেকে লিমনের উপর ভরসা করতে পারি। কাব্য প্রশ্ন করলো, আর ভালোবাসা? তাহি নিশ্চুপ। বৃষ্টির তেজ কমেছে। লিমন তাহির হাত ছেড়ে একটু সামনে এগিয়ে গেল। একটা সিএনজি ডেকে এনে বলে, চলুন কাব্য, তুইও ওঠ। কাব্য বিরক্ত তাহির উপর। স্বার্থপর মেয়ে, নিজের প্রয়োজনে আজ ঠিকই ছুটে এলো। লিমনের মনে কি চলছে বোঝার উপায় নেই কারো। সিএনজি চলছে, মনে উৎকণ্ঠা, ভয়, চোখে জল তাহির। গাড়ি থামলো কাজী অফিসের সামনে। কাজীর সামনে দুজন সাক্ষী হিসেবে ডাক দিয়েছে হামজা তুহিনকে। তাহি ফোনে কাকে যেন লোকেশন পাঠালো। অপেক্ষা করছে সকলে তার আসার জন্য। ভেতরে ঢুকতেই কাব্য এবং লিমনের চক্ষু ছানা ভরা। কাব্য ভয় পেয়ে আমতা আমতা করে বলল, ছোট দা। শাহিন আর পাবেল ইশারা দিল বিয়ে শুরু করতে। লিমন একবার তাহির দিকে তাকিয়ে মনোযোগ দিল কাজের দিকে। স্পষ্ট বুঝতে পারছে তাই সমস্তটা প্ল্যান করে এসব করেছে। তাইকে কবুল বলতে বলাতে মেয়েটা গড়িমসি না করে গড়গড় করে বলে দিল। মনে হলো যেন কবুল বললেই বেঁচে যাবে। এদিকে লিমনকে বলতে বলায় লিমন নিশ্চুপ। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, মা, বড় বাবা আর বড় ভাইজান থাকবে না, ব্যাপারটা অনুচিত, অকল্যাণকর। এদের দোয়া ছাড়া আগাবে কি করে জীবনে? অথচ আজকের দিনটা বড্ড আকাঙ্ক্ষার, স্বপ্নের ছিল। ধ্যানে ফিরে রোবটের মতো 3 কবুল বলে দিল। স্বাক্ষর করে চুপ করে নিজের জায়গায় বসে আছে। তাহির 2 চোখ বেয়ে পানি ঝরছে। শাহিন এগিয়ে আসতেই ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। পাবেল লিমনের কাঁধে হাত রেখেছে। সবার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। কাব্য না পারতেই শাহিনকে আজ সকালে সব জানিয়ে দিয়েছে। ভাইজান যখন রাতেই জানালো তাহির বিয়ের কথা, শাহিন প্রস্তুতি নিয়েছিল পরশু ঢাকা ফেরার। কাব্যর মুখে সব শুনে অপেক্ষা করেনি, সকালেই রওনা হয়েছে। ইলয় যদিও পাবেল শাহিনের বন্ধু, তবে কাব্যের মুখে যা শুনেছে তাহির প্রতি লিমনের অনুভূতির ব্যাপারে, এরপর আর নিলয়কে সেই ঝামেলাতে জড়াতে অনিচ্ছুক ছিল শাহিন। পাবেলকে জানাতেই পাবেল আই ঢাই করছিল বসের ভয়ে। শাহিন নির্ভয় দেয়াতে দুজনে মিলে কাজটা করে ফেলল। কাজী অফিস থেকে বেরিয়ে এসে কাব্য কাঁদো কাঁদো মুখে বলে, ও ছোটদা, আমরা কোথায় যাব? পাবেল শুকনো ঢোক গিলে বলল, কই আর বাঘের ডেরায়। আজকে সব কয়টায় গোস্ত চিবিয়ে খাবে দেখিস। শাহিন ধমক দিল, চুপ থাক, প্রেম করিস না তো, তাই বুঝিস না প্রেমিকের কষ্ট, আমাকে ভাবতে দে। পাবেল মনে মনে বলে, না, একদমই বুঝি না, শুধু ঘর থেকে উচ্ছেদ করে দিল, আদর করে, এই আর কি। এর মাঝেই লিমন বলল, বাসায় চলো, আমি ভাইজানের মুখোমুখি হব, আম্মুও ওখানে আছে। শাহিন প্রশ্ন করলো, তুই নিশ্চিত? শতভাগ। ছোটদা, উপায় নেই তো, এত বড় প্রতারণা করব মানুষটার সাথে? বিশ্বাস করো আমাকে। কি করলাম এটা? আবেগের জোরে এতই বেশি যে আপন জনকে ঠকিয়ে ফেললাম। হতবাক প্রতিটি চেহারা। তাহির মনে হলো এত বড় অপরাধ সে নিজের কথা ভেবে করে ফেললো। লিমন না বোঝালে হয়তো টেরও পেত না। লিমন তাহির দিকে তাকিয়ে বলল, ডাক্তার তাহি, ভাববেন না, সামনে নেবো আমি সবটা, আপনার গায়ে আঁচও লাগবে না। শাহিনের জিপ থেকে নেমে সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। পাবেল এক পাশে দাঁড়িয়ে তুহিন, হামজা এবং কাব্যের তামাশা দেখছে। তুহিন শাহিনের হাত ধরে বলছে, স্যার, আমাকে নিয়েন না, হাসপাতালে ভর্তি হতে চাই না, ওরা ভালো খানা দেয় না। ও স্যার, আর জীবনে এমন করবো না। আমি কি জানতাম লিমন এমন বিপদে ফেলাবে?
শাহিন ধমক দিয়ে বলে, তুহিন হাসপাতালে গেলে সবাই একসাথে যাব, এমন করছিস কেন? কাব্য কাপা কাপা গলায় বলে। ছোটদা, তুমিও ভয় পাচ্ছ? শাহিন মুখটা পেঁচার মতো করে বলে, তোর আমাকে কি মনে হয়? আমার ইউনিটের সদস্যরা আমাকে ভয় পেলেও আমার জম তো থাকে সুলতানা মঞ্জিলে। আমাকে সুলতানা মঞ্জিলে 3 তলা থেকে একেবারে ময়লার ভাগাড়ে ছুঁড়ে ফেলবে। পাবেল খেপে বলে, শালা ওদের বিয়েটা দিচ্ছিস ভালো কথা, এখন সবগুলাকে ভয় লাগাচ্ছিস কেন? পোলাপানগুলা ভরসা হারাবে। কথা শেষ করে বাবেল নাককে কেঁদে বলে, ও শাহিন মায়ের মাটিতে একটাও পড়বে না। এতদিন থাপ্পড় মিশন চালিয়েছে, আজ চালাবে। হামজা ঠোঁট উল্টে বলে ওঠে, ভাই ভোল্টেজার। সকলেই শুকনো ঢুকিলে গেট খুলে ভেতরে ঢুকে। যদিও এত রাতে সবাইকে দেখে দারোয়ান বিচলিত, তবুও এবাড়ির ছেলে মেয়েরা যখন খুশি আসবে তাই সালাম দিল। পাত্তা না দিয়ে সকলকেই ঢুকতে দিল। এক কদম করে এগিয়ে গেল সুলতানা মঞ্জিলের বিখ্যাত থাপ্পড় ঘরে। লিমন দম মজা করে একবার বলেছিল, এবারে সব থাপ্পড় পড়ে লিভিং রুমে। শাহিনের গালে, শেফালির গালে, রোমানের গালে এবং সর্বশেষ আজ লিমনের গালেও পড়তে যাচ্ছে। অবশ্য এর চেয়ে বেশি কিছু ঘটতে পারে। কলিং বেল চাপ দিতেই আফিয়া খালা দরজা খুলে দিল হাসি মুখে। শাহিনকে আচমকা দেখেই অবাক হলো। লিভিং রুম ফাঁকা। ওদের এতজনকে একসাথে ঢুকতে দেখে ঘাবড়ে গেল আফিয়া। সবাইকে বসতে বলে সুলতানা কবির রায়হান সাহেবকে ডেকে নিলেন, দিয়ে ডাইনিংয়ে এসেছিল পানি নিতে। সবাইকে দেখে হাসি মুখে সালাম দিল। খুশি হয়ে বলল, বাহ, ভালোই হলো, আজ সবাই একসাথে হলাম অনেকদিন পর। ভাইয়া, আপনি তো সারপ্রাইজ দিয়ে দিলেন। আমি আপুকে ডাকছি। নরিনকে ডাকার প্রয়োজন পড়েনি, নিচ থেকে এসে পড়েছে। এর মাঝে রায়হান সাহেব এবং সুলতানা কবিরও ঢুকলেন। সকলেই দাঁড়িয়ে পড়ে। শাহিন বাবা মাকে জড়িয়ে ধরল। নরিনের দিকে তাকিয়ে মলিন হাসি দিল। চোখের ইশারায় নরিন যা বোঝার বুঝে গিয়েছে, ঘাপলা আছে কোথাও। আবির মামাদের পেয়ে খুশি হলো, ছুটে গিয়ে বড় মামাকে ডেকে আনলো। শাহজাকে নিয়ে রুম থেকে বের হলো। আফিয়া খালা সবাইকে চেয়ার দিলেন বসতে। সাহাদ সোফায় বসলো। লিমন আর তাহি কিছুটা দূরত্ব বজায় রেখেই বসেছে। রায়হান সাহেব হাস্যোজ্জ্বল ভঙ্গিতেই বলে, ভালোই হয়েছে তোমরা এসেছো। তাহির তো পরশু বিয়ের ডেট ফিক্সড হলো, আজই চেয়েছিলাম কাবিন করতে, তাহির ডেট পেছালো। সবাই মিলে কিভাবে কি করবে প্ল্যান করো। লিমন মাথা নত করে রেখেছে, তাহিও মাথা তুলছে না। সাদদের পর্যবেক্ষণ করছে। আজ বিকেলের পর তো লিমনের এখানে থাকার কথা নয়। তবে সাবিনা এবং রত্না নামাজে ছিল। রুম থেকেই বের হলো এরা। শাহিনকে আদর করে ওরাও বসলো। সাবিনা প্রশ্ন করলো, তাহির অপারেশন সাকসেসফুল হয়েছে? বাড়ি শুদ্ধ সকলের দৃষ্টি তাহির দিকে। কাব্য ভাবছে তাই আপা অপারেশনের কথা বলে বাড়ি থেকে বের হলো। ওর শরীরে ঘাম ছুটে গেছে। আফি খালা সবাইকে শরবত বানিয়ে দিয়েছে। কারো গলা দিয়ে নামছে না। শুরু করবে কে? তুহিন এবং হামজার দিকে সাহাদ মুখ খুলল। কোন কাজে এসছে তুহিন, হামজা? দুজন দুজনের দিকে তাকিয়ে চোখের পলক ঝাপটে যাচ্ছে। কি উত্তর দিবে? তুহিন কম্পিত গলায় বলল, না বস। সাহাদ প্রশ্ন ছুট। তবে কয়টা বাজে ঘুরে দেখেছো? হামজা বলল, জি বস, 9:40। এত রাতে এখানে কি? আচ্ছা, চলে যাচ্ছি। হামজা বেকুবের মতো উত্তর দিয়ে দাঁড়িয়ে পড়ে। পাভেলের দিকে চোখ যেতেই পাভেল চোখ রাঙিয়ে দিল। পুনরায় বসে পড়ে। লিমন দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, রত্না প্রশ্ন শুধায়, কি কথা? অকপটে উত্তর দিল। হতবিহব্বল সুলতানা মঞ্জিলের লিভিং রুম। কি শুনলো? ভুল শোনেন তো? সাবিনা কোনো রকম উঠে দাঁড়ায়। সোজা গিয়ে তাহির গালে প্রচন্ড জোরে সপাটা চট লাগায়। একই কাজ রত্নাও করলো আজ। লিমনের গালে কষে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারল। বাকিটা নিঃশব্দ। রত্না চেঁচিয়ে বলল, এই মানুষ করলাম তোরে, এই প্রতিদান দিলি চুনকালি মাখালি পরিবারের মুখে? কোন সাহসে তোর চোখ এত নষ্ট হলো যে বয়সে বড় সম্পর্কে বোন লাগে এমন মেয়েকে বিয়ে করলি? এর চেয়ে তুই আমাকে গার্মেন্ট কর্মে বিয়ে করে এনে দিতে আমি খুশি হতাম। লিমন মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে, মা কি ডাক্তার তাহিকে অপমান করলো নাকি তাকে শাসাচ্ছে? সাবিনা মেয়ের চোয়াল শক্ত করে ধরে বলল, রুচি এত নিচে নামলো তোর? হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করলি? শাহিন গিয়ে আগলে ধরলো তাহিকে। খালাকে ধমক দিল, বলল, তোমরা এমন অদ্ভুত আচরণ করছো কেন? আমার ধর্ম যেখানে বাধা দেয় না, ওদের বিয়েতে তোমরা কোন সাহসে এগুলো করছো? কার সাথে নাফরমানি করছো? আমি বিয়ে দিয়েছি ওদের দাঁড়িয়ে। যা বলার আমাকে বলো।
পুনরায় ধমকে গেল লিভিং রুম। কথাটা বলে শাহিন শাহাদের দিকে তাকায়। পরের থাপ্পড় কি ওর গালে পড়বে? না, পড়েনি। শাহাদ স্থির। তবে দুটো অলরেডি দু অপরাধীর গালে পড়েছে। প্রকৃতপক্ষে এই লিভিং রুমকে থাপ্পড় ঘর হিসেবে আখ্যায়িত করা বহাল থাকলো। রাহেন সাহেব এতক্ষণে বলেন, ওরা কি দুজন রাজি ছিল বিয়েতে? শাহিন জবাব দিল, জি আব্বু। তাহলে আমার বলার কিছু নেই, তবে আমাদের জানানো উচিত ছিল পারিবারিকভাবে বিয়েটা হতো। সাবিনা ক্ষেপে বলল,